আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভি ওয়ান নিউজে সবাইকে সাদর আমন্ত্রণ। টিভি ওয়ানের লন্ডন স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহবুব আলম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইংল্যান্ডে পূর্ণবয়স্কদের জন্য বিজ্ঞান ও কারিগরি বিষয়ে শর্ট কোর্স শিক্ষা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। বৃহত্তর শিক্ষা সংস্কার কর্মসূচির অংশ এ উদ্যোগ। রাশিয়ার বিরুদ্ধে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ফর্মুলা চুরির অভিযোগ ব্রিটিশ গণমাধ্যমের। প্রতিবাদ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। তালেবান সরকারকে এখনই স্বীকৃতি দিতে চায় না শিল্পোন্নত ২০ জাতি। মানবিক সংকট মোকাবেলায় $100 কোটি সহায়তার ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের। এবং বিএনপির ব্যর্থতার কারণে ঘূর্ণিঝড়ে বাংলাদেশে লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছিল, অভিযোগ শেখ হাসিনার। দেশ ও বেগম জিয়াকে বাঁচাতে সরকার সরানোর বিকল্প নেই, বললেন মির্জা ফখরুল। শুনছিলেন টিভি ওয়ান নিউজ সংবাদ শিরোনাম। এবার চলুন বিস্তারিত সংবাদে। ইংল্যান্ডে পূর্ণবয়স্কদের জন্য বিজ্ঞান ও কারিগরি বিষয়ে শর্ট কোর্স শিক্ষা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। কর্মক্ষেত্রে কর্মীদের দক্ষতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বৃহত্তর শিক্ষা সংস্কার কর্মসূচির অংশ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন আবু তাহির মুস্তাকিম। ইংল্যান্ডে দক্ষতার নতুন ধরন গড়ে তুলতে চান মিনিস্টাররা, আর তা বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন মিশেল ডোনালান। সুইন্ডনের এই ভবনকে কারিগরি শিক্ষা কেন্দ্র হিসেবে রূপান্তরিত করা হচ্ছে। এখানে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার উপরে শর্ট কোর্সে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হবে। We know that people do 4 or 5 jobs in one lifetime nowadays, and there are jobs that will be around in a year's time that potentially are not there today. So we need an education system that is flexible and nimble and can cope with that and enable people to progress in their careers. If I could ask you to put your bed at 30 একে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন অনেকে। টি লেভেল বলে পরিচিত এই ছাত্রদের অনেকে এখানকার কলেজে হাতে কলমে হেলথ কেয়ারের কাজ শিখছেন। তাদের একটি টি লেভেল 3টি এ লেভেলের সমান বলে বিবেচনা করা হবে। বিটেক্সের চেয়ে টি লেভেলকে উন্নত বলে মনে করছেন অনেকে। I struggle with writing things down and remembering it like that. I see things visibly and remember it a lot easier. So that was what drew me to the course most. I'm quite a shy person, but I think as I work with more people and I talk to more people, I'll come out of that shell and I'll become more confident with everything. I think T-level is probably the best option because, like I said, the facilities are great and it's more hands-on, so it teaches you better skills than BTEC would. টি লেভেলে অন্যান্য বিষয় যোগ হতে থাকার সাথে সাথে বিটেক্সের বিভিন্ন বিষয়ে তহবিল বরাদ্দ বন্ধ হতে থাকবে। এই পদক্ষেপকে বিতর্কিত বলে মনে করছেন অনেকে, কারণ বিটেক্সকে সফলতার অন্যতম পথ বলে মনে করেন তারা। তবে মিনিস্টাররা যুক্তি দেখিয়ে বলছেন তারা একই ধরনের কর্মসূচি এড়াতে চান। আবু তাহির মুস্তাকিম, টিভি ওয়ান নিউজ ডেস্ক। রাশিয়ার বিরুদ্ধে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার ফর্মুলা চুরির অভিযোগ নিয়ে চলছে তোলপাড়। বিভিন্ন ব্রিটিশ গণমাধ্যমের দাবি, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ফর্মুলা চুরি করেছে রুশ গোয়েন্দারা। তারই আদলে স্পুটনিক ভি ভ্যাকসিন তৈরি করা হয়েছে। ক্ষুব্ধ মস্কো বলছে এমন অভিযোগ হাস্যকর। রিপোর্টে দেখুন বিস্তারিত। করোনার ভ্যাকসিন আবিষ্কারের পর থেকে মুখোমুখি বিভিন্ন দেশ। এর স্বীকৃতি আর কার্যকারিতা নিয়ে চলছে নানা আলোচনা। এবার এক রুশ গুপ্তচরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে টিকার ফর্মুলা চুরির। ব্রিটিশ বেশ কিছু গণমাধ্যমের দাবি, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলা চুরি করেছে ওই গুপ্তচর। এসব প্রতিবেদনে দাবি করা হয়, ব্রিটেন ভ্যাকসিন আবিষ্কারের 1 মাস পরই টিকা আবিষ্কার করে রাশিয়া। দুই টিকার কার্যপ্রণালীও একই রকম। অ্যাস্ট্রাজেনেকা এবং স্পুটনিক দুটোই মানবদেহের প্রতিরক্ষা প্রণালীকে সক্রিয় করে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। ব্রিটিশ টিকার ফর্মুলা চুরির জন্য 2020 সালে অক্সফোর্ডের সার্ভারে সাইবার হামলাও করা হয়। বক্তব্য না দিলেও ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের অভিযোগ উড়িয়ে দেওয়া যায় না। এ বিষয়ে আমি এখনই কোনো মন্তব্য করতে রাজি নই। তবে এটাও সত্য যে এ ধরনের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। বিদেশি শক্তিগুলো সবসময়ই আমাদের সংবেদনশীল তথ্য এবং বুদ্ধিভিত্তিক সম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।
এই অভিযোগের তীব্র প্রতিক্রিয়া মস্কোর। স্পুটনিক ভি কর্তৃপক্ষ বলছে, যথাযথ শর্ত এবং পদক্ষেপ অনুসরণ করেই চূড়ান্ত ধাপে পৌঁছেছে তাদের ভ্যাকসিন। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলছেন, এ ধরনের অভিযোগ হাস্যকর। এসব একেবারেই অবান্তর বিষয়। এসব নিয়ে মন্তব্য করার কোনো অর্থ হয় না। আমার মনে হয় না ব্রিটেন কিংবা যুক্তরাষ্ট্র কেউই এ ধরনের অভিযোগকে গুরুত্বের সাথে নেবে। 2020 সালের 11 আগস্ট স্পুটনিক ভি ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয় রাশিয়া। করোনার বিরুদ্ধে ভ্যাকসিনকে 92% কার্যকর বলে দাবি করা হয়। জরুরি নয়, কিন্তু করোনার টিকা নিয়েছেন এমন ভ্রমণকারীদের জন্য নভেম্বরের প্রথম দিকে কানাডা ও মেক্সিকোর সাথে স্থল সীমান্ত খুলে দেবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, খুব শিগগিরই প্রশাসন এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ জানাবে। স্থল সীমান্তের পাশাপাশি আন্তর্জাতিক আকাশ ভ্রমণেরও সময় জানানো হবে। জানা গেছে 2 ধাপে স্থল সীমান্ত পুনরায় খুলে দেওয়া হবে। করোনা ভাইরাস মোকাবেলায় যুক্তরাষ্ট্র 2020 সালের মার্চ মাসে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, চীন ও পরে ভারত ও ব্রাজিলের যাত্রীদের জন্য সীমান্ত বন্ধ করে দেয়। মেক্সিকো ও কানাডার সাথেও স্থল সীমান্ত বন্ধ করে ওয়াশিংটন। যুদ্ধবিধ্বস্ত আফগানদের সহযোগিতা পৌঁছাতে তালেবানের সাহায্য নেওয়া মানে দেশটির নতুন সরকারকে অনুমোদন দেওয়া নয়। মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে সম্মতিতে পৌঁছালো শীর্ষ 20 অর্থনীতির দেশগুলোর জোট G20। এদিনই আফগানিস্তানের মানবিক আর্থসামাজিক সংকট মোকাবেলায় $100 কোটি বেশি সহায়তা তহবিল ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন। আরও দেখুন রিপোর্টে। পুরোপুরি তালেবান নিয়ন্ত্রণে যাওয়ার পরপরই বিভিন্ন দিক থেকে কোণঠাসা আফগানিস্তান। দেশটির রিজার্ভ জব্দের পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের তরফ থেকেও এসেছে সংস্কারের চাপ, যার ফলে তীব্র মানবিক সংকটের মুখোমুখি দেশটি। আফগানদের বিপর্যয় কমাতে মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে বসে শীর্ষ 20 অর্থনীতির দেশগুলোর জোট G20। এতে অংশ নিয়ে জাতিসংঘ মহাসচিব জানান, শিগগিরই সহযোগিতা না বাড়ালে বিশ্বের জন্যই অপেক্ষা করছে বড় হুমকি। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আগেই অর্থনীতি ছিল ভঙ্গুর অবস্থায়। আন্তর্জাতিক নীতিমালা মানেই দেশটির তারল্য সংকট মেটাতে হবে, নতুবা বাড়বে আফগানদের দেশ ছাড়ার প্রবণতা। সাথে সাথে বৃদ্ধি পাবে মানব পাচার এবং সন্ত্রাসবাদ, যার জন্য গোটা বিশ্বকেই চরম মূল্য দিতে হবে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আসে $100 কোটি বেশি অর্থ সহায়তার ঘোষণা। শর্ত একটাই, তালেবানের হাতে যেন না পৌঁছায় সেই তহবিল। তবে বন্টনের জন্য দলটির সাথে আলোচনায় রাজি বিশ্ব সম্প্রদায়। আফগানিস্তানকে জরুরি সহযোগিতা দিতে বিশ্ব নেতাদের একযোগে কাজ করতে হবে। জাতিসংঘকে একটি নীতিমালা নির্ধারণের আহ্বান জানাচ্ছি, কিন্তু সহায়তার জন্য তালেবানের সাথেই যোগাযোগ করতে হবে, কোনো বিকল্প নেই। তার মানে এই নয় যে সরকারকে অনুমোদন দিচ্ছে আন্তর্জাতিক মহল। এদিকে কাতার আবারও জানালো, তালেবান গঠিত সরকারকে একঘরে করে রাখাটা সমাধান নয়, তাতে সংকট বাড়বে বই কমবে না। সন্ত্রাসবাদ তথা IS বিরোধী লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছে তালেবান। এমনকি আফগানিস্তানের ভূখণ্ডে কোনো সন্ত্রাসী তৎপরতা চলতে দেবে না, এমন নীতিতেও তারা বিশ্বাসী। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বৈষম্য ইস্যুতে তালেবানকে সতর্ক করা হয়েছে। শিক্ষা ও রাজনীতিতে নারীদের অংশগ্রহণও নিশ্চিত করতে হবে। তালেবান ক্ষমতা গ্রহণের পর এটাই আফগানিস্তান ইস্যুতে G20-র প্রথম শীর্ষ সম্মেলন, যেখানে ছিলেন না চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট। ভার্চুয়াল বৈঠকে যোগ দেন তাদের প্রতিনিধিরা। জান্তা শাসিত মিয়ানমারে বিদ্রোহী গ্রুপের সাথে সংঘর্ষে সেনাবাহিনীর 30 সদস্য নিহত হয়েছে। ইরাবতী নদীর তীরে অবস্থিত সাগাইং অঞ্চলে মিয়ানমারের সামরিক বাহিনী অভিযান শুরুর পর বিদ্রোহীদের সাথে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে 30 বার্মিজ সেনা নিহত হয়। পিডিএফের এক মুখপাত্র জানান, এই সংঘর্ষের সময় পেল শহরের বাইরে মিয়ানমারের সামরিক বাহিনীর কনভয় ল্যান্ডমাইনের কবলে পড়ে। সে সময় একজন কমান্ডার সহ সরকারি বাহিনীর 30 সেনা নিহত হয়। ঝুঁকি মোকাবেলায় সারা বিশ্বে বাংলাদেশ আদর্শ দেশ হিসেবে নিজের স্থান অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনায় তিনি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের ব্যর্থতার কারণেই 91 সালের ঘূর্ণিঝড়ে দেশে লক্ষাধিক মানুষের প্রাণহানি হয়েছিল। বিস্তারিত রয়েছে রিপোর্টে।
দিবস 2021 উদযাপন। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির 50 বছর পূর্তি উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন। অনুষ্ঠানে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজীবন সম্মাননা প্রাপ্ত সিপিপির সাইদুর রহমান। শুরুতেই সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম বা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিতে অবদান রাখায় 9 জনকে আজীবন সম্মাননা জানানো হয়। শোভারানী দাস। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে 91 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের কথা। বলেন সরকারে থেকেও সেই সময় জনগণের পাশে দাঁড়ায়নি বিএনপি। লক্ষ লক্ষ মানুষ কিন্তু মারা যায়, কিন্তু তখন তারা স্বীকার করেনি। এখন আমার মনে আছে যে পার্লামেন্টে যখন এই বিষয়টা তুলে ধরি, তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিল যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরে নাই। এই কথাটা আমার খুব লেগেছিল। তা আমি উঠে জিজ্ঞেস করলাম, কত মানুষ মরলে আপনার তত মানুষ হবে, সেটা আপনাকে বলতে হবে। দুর্যোগ প্রবণ বাংলাদেশে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল অবকাঠামো তৈরি করতে আহ্বানও জানান প্রধানমন্ত্রী। বন্যা আমাদের আসবেই, আর বন্যা আমাদেরকে পলি দেয়, জমি উর্বর করে। কাজে বন্যা আমাদেরকে নিয়ন্ত্রণ করা বা বন্যার সাথে বসবাস করার অভ্যাস আমাদের করতে হবে। কাজে বন্যার সাথে বসবাস করবার মতো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সম্পদ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেইভাবেই আমাদের উন্নয়ন প্রকল্প নিতে হবে এবং প্রতিটি এলাকায় আমাদের জলাধার থাকতে হবে। সরকারি বিশেষ উদ্যোগের কারণেই করোনায় দেশে খাদ্য সংকট তৈরি হয়নি বলে উল্লেখ করেন শেখ হাসিনা। এ পর্যন্ত 5,60,00,000 ডোজ টিকা ইতিমধ্যে প্রদান করা হয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য প্রায় আমাদের 80% মানুষকে আমরা টিকা দেব। প্রথমে মানুষের অনীহা ছিল, এখন আর অনীহা নেই, মানুষ এখন এগিয়ে আসছে। আমরাও প্রচুর টিকা কিনছি এবং টিকা দেওয়ার জন্য সিরিঞ্জ কেনারও ব্যবস্থা নিয়েছি এবং যারা টিকা দেবে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিমুক্ত থাকতে বিল্ডিং কোড মেনে দালান তৈরির পরামর্শও দেন প্রধানমন্ত্রী। যে কোনো দুর্যোগে আর কেউ না যাক, আওয়ামী লীগের নেতাকর্মী সবসময় পাশে। দেশ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাঁচাতে হলে সরকারকে সরানো ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে অসুস্থ করা হচ্ছে। জেলে থাকা অবস্থায় চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। কিন্তু সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। আরও দেখুন রিপোর্টে। মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কদিন থেকে বাড়তি তাপমাত্রা ছিল চেয়ারপারসনের শরীরে। এছাড়া বেশ কিছু টেস্টও করাতে হবে, সে কারণেই হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া। ব্যক্তিগত যারা চিকিৎসক আছেন বারবার করে বলেছেন তার যে অসুস্থতাগুলো আছে, যে রোগগুলো আছে, এই রোগগুলোর চিকিৎসা এখানে পূর্ণাঙ্গভাবে সম্ভব নয়। কেন দিচ্ছেন না বেগম জিয়ার প্রাপ্য জামিন? তাকে বেগম জিয়া তো দয়া চাচ্ছেন না আপনাদের কাছে, আপনার তার যে প্রাপ্য যে জামিন সেটা দেন। করোনা আক্রান্ত হওয়ার পর গত 27 এপ্রিল প্রায় 2 মাস হাসপাতালে ছিলেন বিএনপি চেয়ারপারসন। তখন পরিস্থিতি অবনতি হলে আইসিইউতেও নেওয়া হয়েছিল তাকে। মির্জা ফখরুল অভিযোগ করেছেন, কারাগারে থাকা অবস্থায় কোনো চিকিৎসাই পাননি তিনি, তাই জটিলতা বেড়েছে কয়েক গুণ। যে 3 বছর তিনি জেলে ছিলেন তার কোনো চিকিৎসা হয়নি। আমি বলছি আপনাদেরকে, তার কোনো চিকিৎসা হয়নি, ইচ্ছা করে চিকিৎসা করেনি। ডিআরইউতে এক আলোচনা সভায় মির্জা ফখরুল অভিযোগ করেন, ক্ষমতার লোভে দেশকে ধ্বংস করে দিয়েছে সরকার। দেশ ও মানুষ বাঁচাতে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রয়াস চান বিএনপি মহাসচিব। আমরা শুধু এই আপনার মিটিং টিটিং করে এত এখন একটু সংগঠিত হন, যে কাজটা করছেন সেটাকে সংগঠিত হন। দেখছেন সত্যজিৎ রায়ের ছবি হীরক রাজার দেশে, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। ওই দড়ি ধরে টান মারতে হবে, রাজাকে খান খান করে ফেলে দিতে হবে বন্ধুরা, এছাড়া কোনো বিকল্প নাই। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তরুণ ও যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। যারা এই অন্ধকারকে দূর করে আলোতে নিয়ে আসবে। প্রিয় দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার। TV1 নিউজে এবার সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে নেপালে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত 32 জন নিহত। ইরাকের পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছে ইরানপন্থী মুক্তাদা আল সাদারের দল।
এবং নেপালের কাছে হেরে আরেকবার সাফ ফুটবলের ফাইনালের টিকিট হাতছাড়া বাংলাদেশের। বাংলাদেশে খুচরা ব্যবসায়ীরা বলছেন শুধু শুল্ক কমালে তেল ও চিনির দরে কোনো প্রভাব পড়বে না। আমদানি ব্যয় ও প্রচলিত দামের সাথে মিল থাকতে হবে, তা না হলে সুফল পাবে কেবল উৎপাদক কোম্পানি। অভিযোগ, করোনার লোকসান পুষিয়ে নিচ্ছে বড় ব্যবসায়ীরা। তাদের নিয়ন্ত্রণ করা না গেলে নিত্যপণ্যের দাম নিয়ে বিপদে পড়তে হবে। রিপোর্টে দেখুন বিস্তারিত। বাজার মানেই এখন মন খারাপের রাজ্য। ফর্দ হাতে হতাশ আনাগোনা ক্রেতাদের, বিনিয়োগ আর ব্যয়ের হিসাব মেলাতে ব্যস্ত খুচরা ব্যবসায়ীরা। দাম বাড়েনি, দোকানে এমন পণ্য খুঁজে পাওয়া দুষ্কর। দামের পারদ আরও চড়ে চিনি আর তেলের বাজারে। সরকারের নতুন ঘোষণা, এসব পণ্যের আমদানি শুল্ক ও অগ্রিম কর প্রত্যাহার হবে। এরপর দামে এদিক ওদিক হলে কঠোর হবে প্রশাসন। কিন্তু তাতে কি এসে যায়? আপাতত এসব আলোচনার কোনো প্রভাব নেই খুচরা বাজারে। খোলা চিনির কেজি এখনও 75 থেকে 80 টাকা, প্যাকেটজাত হলেই দাম আরও বেশি। 700 টাকার নিচে মিলছে না সয়াবিন তেলের 5 লিটারের বোতল। আর এসবের জন্য ডিলারদের দুষছেন ব্যবসায়ীরা। জিনিসের দামও বাড়ছে, লাভও কমায় দিছে। এখন আমরা যদি কোম্পানির প্রশ্ন করি যে ভাই এই জিনিসটা তো আপনারা লাভ কমায় দিচ্ছেন, রেট বাড়াইছেন, রেট বাড়াইলে লাভের সংখ্যা বাড়ায় দেন, তারা বলে সরকার ট্যাক্স ভ্যাট বাড়াইছে, এটা বাড়ানো যাবে না। অনেকে সানফ্লাওয়ার খায়, তো সানফ্লাওয়ারও দাম বাড়াইছে, এখন সয়াবিন তেল খায়। একটা তেল আমরা সর্বোচ্চ 10 টাকা লাভ করি, এর বেশি আমরা লাভ করি না। আমরা যদি একটা লাভ করতে যাই বেশি, অন্য দোকানদার কাছে অন্য দোকানদার কম বিক্রি করবে। ডিলারদের যুক্তি অবশ্য ভিন্ন। তারা বলছেন আমদানি শুল্ক ও অগ্রিম কর কমানোর সুফল পাবে উৎপাদক কোম্পানি। দিন শেষে মিলগেটের দাম না কমলে ক্রেতার জন্য কোনো সুখবর নেই। দাবি, শুধু খুচরা বাজারে অভিযান চালালে কোনো লাভই হবে না। আন্তর্জাতিক বাজারে যদি র্যান্ডাম বাড়তে থাকে তাহলে শুল্ক কমায় আসলে আদৌ কিছু হবে কিনা আমার মনে হয় না। কারণ আন্তর্জাতিক বাজার বাড়তে থাকলে শুল্ক যে পরিমাণ কমাবে তাতে কভার হবে না। মনিটরিং করতে হবে মেল মালিকদের সাথে, মেলে গিয়ে যে তারা কি রেটে মাল মার্কেটে ছাড়তেছে। আমাদের এখানে 10 পয়সা 20 পয়সা কেজিতে লাভ হইলে আমরা মাল ছেড়ে দিই, তাহলে কাস্টমার আমরা ধরতে পারতেছি না। বাজারে অনেক দোকান। সরকারি পরিসংখ্যান বলছে গত এক বছরে দেশে সয়াবিন তেলের দাম বেড়েছে 43%, চিনির ক্ষেত্রে এই হার 27%। সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। হাইকোর্টের একটি বেঞ্চে বুধবার রিট আবেদনটি দায়ের করা হয়। রিটে আইন প্রণয়নের আগ পর্যন্ত নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে। কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব আইনজীবী মোহাম্মদ ইয়ারুল ইসলাম রিটটি দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনার ও আইন সচিবকে রিটে বিবাদী করা হয়েছে। বাংলাদেশে সিলেটের সুনামগঞ্জ সদর হাসপাতাল, এখানে স্বাস্থ্যসেবার পরিবর্তে চরম ভোগান্তিতে নাকাল রোগীরা। প্রত্যন্ত গ্রাম থেকে শহরের হাসপাতালে ছুটে আসেন তারা। তবে বিপদগ্রস্ত এসব মানুষের জন্য সেখানে ওত পেতে থাকে দালাল চক্র। রোগীর খাবারেও হয় নয়ছয়, চলে টাকা আত্মসাতের মহোৎসব। রিপোর্টে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জ সদর হাসপাতাল হাওড় অধ্যুষিত আর সীমান্ত ঘেঁষা জেলার 24 লাখেরও বেশি মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল। যদিও চিকিৎসক সংকট সহ নানা অব্যবস্থাপনায় আশঙ্কাজনক রোগীকে ছুটতে হয় পাশের জেলা সিলেটে। অব্যবস্থাপনার বড় উদাহরণ রোগীদের দেয়া খাবার। মান নিয়ে দীর্ঘদিনের অভিযোগের কোনো সমাধানই মেলেনি। মাছ দোয় না, মাছ গন্ধ ওরে, মাছ খাওয়ান যায় না। দিলে 1 চামচ ভাত আর 1 ফুটা জুল আর 1 টুমা মাছ, আর কিচ্ছু না। রোগীদের অভিযোগের সূত্র ধরেই যাওয়া যাক রান্নাঘরে, যেখানে চলছে সকালের নাস্তা বিতরণের কর্মযজ্ঞ। হাসপাতালের নির্দেশিকা বলছে শনিবার সকালে রোগীদের দিতে হবে ডিম, পাউরুটি, চিনি, সঙ্গে থাকবে কলা। কিন্তু রান্না হচ্ছে পাতলা খিচুড়ি, সঙ্গে ডিম। আমরা ঠিকাদার আছে, কন্ট্রাক্টর, সে যেভাবে দেয় আমরা সেভাবে আমরা পাক করে। যমুনার ক্যামেরা দেখে খাবার নিয়ে রোগীদের হতাশা আর খুব বাড়ে বহুগুণ। অল্প অল্প দেখ, কিছুই তো হয় না। আজকে যেমন বেশ ভাবে দিছে মনে হয় তোমরা এদিকে। শনিবার ভাতের সাথে দেয়ার কথা রুই মাছ, অথচ পরিবেশন হচ্ছে কম দামের তেলাপিয়া।
সপ্তাহে মুরগির মাংস সহ ভালো মানের খাবার দেওয়ার কথা থাকলেও রোগীরা বলছেন পাঙ্গাসই যেন ভরসা ঠিকাদারদের। ফাঙ্গাস আর সিরবালুরা রইতে আঁকি রৌ মাছ আমরা কোনো খাই না। আমি একলা না, আরো শত শত লোক আছে, তারা জিজ্ঞা করে মানে মাংস দেয়নি আর রৌ মাছ তারা দেয়নি। খাবার টেন্ডারের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না এই কর্মকর্তা, বললেন সবাইকে ম্যানেজ করেই চলেন তিনি। অপরিচ্ছন্নতা আর নার্সদের দুর্ব্যবহারেও অতিষ্ঠ রোগী ও স্বজনরা। রোগীর বিছানার বালিশ কিংবা চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ সবকিছুর জন্যই দালালকে দিতে হয় টাকা। কয় কি তোমার এই টাকা লাগবো, এই রুম থেকে আনলে 40-50 টাকা দেন, ওই রকম সমস্যা। এখানে নার্সরা আর ওই যে সুইপার এরা ডিমান্ড বেশি, এরা ওই যে রাখছে মুছে না যাবার এলাকায় একবার মুশকিল আসে 2-3 দিন মুছেই না। সুস্থ জায়গায় রোগী অসুস্থ হয়ে পড়তেছে। ঔষধ জালিয়াতি চক্রের কর্মকাণ্ড ভয়াবহ। নিজেকে আড়াল রাখার শর্তে এক কর্মচারী জানান, চিকিৎসকের নির্দেশিত ঔষধ পরিবর্তন করে রোগীকে দেয়া হয় বিনামূল্যের ঔষধ, যেই টাকা চলে যায় দালালদের পকেটে। ওষুধের নাম হয়েছে এত সব অব্যবস্থাপনার বিষয়ে কথা বলতে চান না তত্ত্বাবধায়ক, তবে স্বীকার করেছেন রোগী ভোগান্তির কথা। সব দিকে পারতেছি না, আমি আরএমওকে বলছিলাম, আরএমও বলছে যে স্যার আমি দেখতে মানে সেও যে খুব একটা পারতেছে তাও না, তার মধ্যেও সে খোঁজ নিচ্ছে। ভুক্তভোগী রোগীদের এত সব অভিযোগের মাঝে হাসপাতাল কর্তৃপক্ষের এমন বক্তব্য অনেকটাই গতানুগতিক হলেও দিন শেষে হাওড়বাসীর চিকিৎসা সেবা প্রাপ্তির অবলম্বন সুনামগঞ্জ সদর হাসপাতাল। তাই এটির খাবারের মান সহ সেবার মান উন্নীতকরণ এখন সময়ের দাবি। নেপালে মুগু জেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত 32 জন নিহত এবং 13 জন আহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ছায়ানাথ রারা মিউনিসিপ্যালিটি 7 এর পিনাতাপ লেখোলা এলাকায় বাসটি 300 মিটার গভীর খাদে পড়ে যায়। পুলিশের ধারণা ব্রেক কাজ না করায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। বাসটিতে 45 জন যাত্রী ছিলেন, এদের মধ্যে 24 জন ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া হাসপাতালে নেওয়ার পর 4 জন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও 4 জনের মৃত্যু হয়। ভারতে সুপারস্টার শাহরুখ খান পুত্র আরিয়ানকে মাদক মামলায় বুধবারও জামিন দেয়নি আদালত। তবে এদিন ছেলের জন্য অমিত দিশাইকে নতুন আইনজীবী নিয়োগ দেন শাহরুখ। আদালতে অমিত বলেন, গত 2 অক্টোবর আলোচিত সেই প্রমোত্তরিতে এনসিবি কর্মকর্তারা যে সময় রেড শুরু করেছিলেন তখনও আরিয়ান সেখানে যাননি। আর এর সপক্ষে যুক্তি প্রমাণও আদালতের কাছে পেশ করেছেন তিনি। বলেন, আরিয়ানের কাছে কোনো নগদ অর্থ ছিল না, সুতরাং সেখানে মাদক কেনা বা বেচার কোনো প্রশ্নই আসে না। বৃহস্পতিবারও চলবে এই শুনানি। ইরাকের পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছে ইরানপন্থী নেতা মুক্তাদা আল সাদরের দল। 329 আসনের মধ্যে শিয়া নেতা আল সাদরের দল 73টি আসন জিতেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকির দল। দেশটির নির্বাচন কমিশন বলছে ভোট পড়েছে মাত্র 41%। যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ডাক বিভাগের 2 কর্মী নিহত হয়েছেন। পরে সন্দেহভাজন ওই বন্দুকধারী আত্মহত্যা করেন। টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসের ইস্ট ল্যামার ক্যারিয়ার অ্যানিং ডাক অফিসে এই ঘটনা ঘটে। দেশটির ডাক বিভাগের এক কর্মকর্তা জানান, ভিকটিম এবং হামলাকারী উভয়ে ডাক বিভাগের কর্মচারী। এখন কোনো ধরনের হামলার হুমকি নেই। এর মেমফিস ফিল্ড অফিসের মুখপাত্র লিসা অ্যান কুপ বলেছেন, ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে FBI। মেক্সিকোতে ক্রিস্টোফার কলম্বাসের স্মৃতিস্তম্ভের জায়গায় বসছে এক আদিবাসী নারীর মূর্তি। আদিবাসী অধিকার কর্মীরা কলম্বাসের স্মৃতিস্তম্ভটি টেনে নিচে ফেলে দেওয়ার হুমকি দেওয়ার পর গত বছর কর্তৃপক্ষ তা সরিয়ে নেয়। মেক্সিকো সিটির গভর্নর জানান, কলম্বাসের জায়গায় এখন ইয়াং উইমেন অফ আমাজাক নামের কলম্বাস পূর্ববর্তী সময়ের একটি মূর্তির রেপ্লিকা বসবে। ইতালিতে জন্ম নেওয়া কলম্বাস স্পেনের রাজ পরিবারের অর্থায়নে 15 শতকের শেষ দিকে নতুন ভূমি আবিষ্কারের উদ্দেশ্যে জাহাজে করে রওনা দেন। কলম্বাসের আমেরিকা মহাদেশে নামা সেখানে স্পেনের দখলদারিত্বের পথ খুলে দেয়। তার এই আগমন মহাদেশটির অনেকের কাছেই নির্যাতন ও ঔপনিবেশিকতার প্রতীক। সবশেষে ফুটবল।
নেপালের কাছে হেরে আরেকবার সাফ ফুটবলের ফাইনালে টিকিট হাতছাড়া করল বাংলাদেশ। ম্যাচের প্রায় পুরোটা সময় এগিয়ে থেকেও 87 মিনিটে বিতর্কিত এক পেনাল্টিতে নেপালের বিপক্ষে গোল খেয়ে হাত ছোঁয়া দূরত্ব থেকেও ফাইনাল থেকে শেষ পর্যন্ত অনেক দূরেই রয়ে গেল অস্কার ব্রুজনের বাংলাদেশ। ফাইনাল খেলতে হলে জয় লাগবেই বাংলাদেশের, আর ড্র হলেই চলে নেপালের। এরকম এক সমীকরণ সামনে নিয়েই শুরু হওয়া ম্যাচের 9 মিনিটে ফরওয়ার্ড সুমন রেজার গোলে শুরুতেই মূল্যবান লিড পায় বাংলাদেশ। কিন্তু 79 মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান গোলরক্ষক আনিসুর রহমান জিকো। পরে ম্যাচের অন্তিম মুহূর্তেই বিতর্কিত পেনাল্টিতে গোল খাওয়ার পর স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। প্রিয় দর্শক, TV1 নিউজে এই ছিল আমাদের আজকের আয়োজন। তবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইংল্যান্ডে পূর্ণবয়স্কদের জন্য বিজ্ঞান ও কারিগরি বিষয়ে শর্ট কোর্স শিক্ষা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। বৃহত্তর শিক্ষা সংস্কার কর্মসূচির অংশ এ উদ্যোগ। রাশিয়ার বিরুদ্ধে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ফর্মুলা চুরির অভিযোগ ব্রিটিশ গণমাধ্যমের। প্রতিবাদ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। তালেবান সরকারকে এখনই স্বীকৃতি দিতে চায় না শিল্পোন্নত 20 জাতি। মানবিক সংকট মোকাবেলায় $100 কোটি সহায়তার ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের। এবং বিএনপির ব্যর্থতার কারণেই ঘূর্ণিঝড়ে বাংলাদেশে লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছিল, অভিযোগ শেখ হাসিনার। দেশ ও বেগম জিয়াকে বাঁচাতে সরকার সরানোর বিকল্প নেই, বললেন মির্জা ফখরুল। সম্মানিত দর্শক মণ্ডলী, শেষ করার আগে একটি ঘোষণা। আগামী 6 নভেম্বর শনিবার বিকেল 5টায় TV1 আয়োজিত ন্যাশনাল কোরআন কম্পিটিশন দ্য ভয়েস অব ওয়াননেসের গ্র্যান্ড ফিনালে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাদের TV1 নিউজ শেষ করছি। আল্লাহ হাফিজ।